আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব সপ্তম শ্রেণীর ভীষণই একটা কনসেপচুয়াল চ্যাপ্টার, যেটা রয়েছে সময় ও গতি। এই চ্যাপ্টারটা ভীষণই কনসেপচুয়াল, তাই সকলকে অনুরোধ এই ভিডিওটা একটু সকলে মন দিয়ে ধৈর্যশীল হয়ে ফলো করবে। চ্যাপ্টারটার নাম হচ্ছে সময় ও গতি। সময় ও যে কোনো গতিশীল বস্তুর মধ্যে একটা সম্পর্ক আছে। সময় যত বাড়বে গতিশীল বস্তু তত অতিক্রান্ত দূরত্ব বাড়বে। ওই জন্য চ্যাপ্টারটার নাম সেটাই দিয়েছে, সময় ও গতি। প্রথম যে কোশ্চেনটা আছে, গতি কয় প্রকার ও কী কী। কোনো গতিশীল বস্তু যখন এক স্থান থেকে অন্য স্থানে যায়, সেটা বিভিন্নভাবে যায়। সেটা হতে পারে সরল রেখা বরাবর যায়, সেটা হতে পারে বৃত্তাকার পথ বরাবর যায়, বা একটা ঘূর্ণন বরাবর যায়, মানে কোনো একটা অক্ষের চারদিকে ঘুরতে ঘুরতে এগায়। আবার কোনো একটা গতি বক্রপথে যায়। তাই গতি এখানে কয় প্রকার ও কী কী না, গতি এখানে প্রথমে আছে কি সরল রৈখিক গতি, অর্থাৎ বস্তুরা কি সরল রেখা বরাবর যাবে। 2 নম্বর যে গতিটা আছে বৃত্তাকার গতি, অর্থাৎ বস্তুরা যদি বৃত্তাকার পথ বরাবর ঘুরতে থাকে সেটা হবে বৃত্তাকার গতি। ঘূর্ণন গতি কাকে বলে, এটা পৃথিবীর অক্ষ হচ্ছে এটা, এটা হচ্ছে অক্ষ। এই অক্ষের চারিদিকে যখন ঘুরতে থাকে সেটাকে বলা হয় কি ঘূর্ণন গতি। বা এটা একটা লাট্টুর পিন হচ্ছে এটা, তা লাট্টুকে এই পিনটার চারিদিকে ঘুরতে থাকে, তাহলে এইটা হচ্ছে একটা ঘূর্ণন গতি। বৃত্তাকার পথের গতি কাকে বলে, একটা নাগরদোলা যখন একটা কি সার্কেল বরাবর ঘুরতে থাকে, নাগরদোলাগুলো এইরকম ভাবে ঘুরতে থাকে, এটা কি বৃত্তাকার পথ বরাবর ঘুরতেছে, তাই এটা হবে একটা বৃত্তাকার গতি। আবার কিছু কিছু গতি হচ্ছে মিশ্র গতি, অর্থাৎ একটা বল যখন গ্রাউন্ডে গড়িয়ে যায় সেটার মধ্যে 2 প্রকার গতি দেখা যায়। এক হচ্ছে বল নিজের অক্ষের চারদিকে ঘুরতেছে, ঘূর্ণন গতি। 2 যে নম্বর গতি সেটা হচ্ছে কি একটা সরলরেখা পথ বরাবর এগিয়ে যাচ্ছে, সেটা হচ্ছে কি সরল রেখা গতি। আর পৃথিবী যে ঘুরতেছে, পৃথিবী এটা সূর্যের চারিদিকে কে ঘুরতেছে, পৃথিবী ঘুরতেছে, এটা কি পৃথিবী তো নিজের চারদিকে ঘুরতেছে ঠিক কথা, তা পৃথিবীর মধ্যে কি রয়েছে, ঘূর্ণন গতি রয়েছে। আবার পৃথিবীটা কি সূর্যের চারদিকে বৃত্তাকার পথ বরাবর ঘুরতেছে, অর্থাৎ এটা একটা কি বৃত্তাকার গতি। আর পৃথিবী যে নিজের চারদিকে ঘুরতেছে এটাকে বলা হয় ঘূর্ণন গতি। তাহলে পৃথিবীর যে আহ্নিক গতি, অর্থাৎ পৃথিবীর আহ্নিক গতির জন্য কি দিন রাতের সৃষ্টি হয়, তাহলে পৃথিবীর আহ্নিক গতি হলো একটি ঘূর্ণন গতি। আর পৃথিবী যে সূর্যের চারিদিকে এক পাক ঘুরতেছে এটাকে বলা হয় পরিক্রমণ গতি। তাহলে পৃথিবীর যে পরিক্রমণ গতি সেটা হচ্ছে বৃত্তীয় গতি। তাহলে আমরা বুঝে নিয়েছি গতি কয় প্রকার ও কী কী। বিভিন্ন প্রকার গতির উদাহরণ আমরা পড়ব। প্রথম হচ্ছে সরল রৈখিক গতি, অর্থাৎ আলোর গতি। আলোর গতি আছে বলেই কি হচ্ছে, এই যে ছায়াটা তৈরি হচ্ছে, এই ছায়াটা কেন তৈরি হচ্ছে, মানে আমার হাতের ছায়াটা তৈরি হচ্ছে কেন, মানে আলো কি হচ্ছে সরল রেখায় আসার চেষ্টা করতে, কিন্তু আমার হাতে বাধাপ্রাপ্ত হয়ে এখানে পৌঁছাতে পারছে না, তাই ছায়াটা তৈরি হয় রে। সেটাই হচ্ছে আলোর যে গতি, সেটা হচ্ছে সরল রৈখিক গতি। বৃত্তাকার পথের গতি কি, একটা নাগরদোলা যে ঘুরতেছে এটাও বৃত্তাকার পথের গতি হবে। বা ঘড়ির কাঁটার যে অগ্রভাগ, সেই অগ্রভাগটা অ্যাকচুয়ালি বৃত্তাকার পথের গতির এক্সাম্পল হবে। বক্রপথের গতি কী হবে, একটা সমুদ্রের ঢেউ কি বিভিন্ন মানে বক্ররেখা বরাবর চলতে থাকে, সেটা হচ্ছে কি বক্রপথের গতি, মানে এইরকম, এটা হচ্ছে বক্রপথের গতি। ঘূর্ণন গতি কাকে বলে, যে নাগরদোলার গতি আর পৃথিবীর আহ্নিক গতি। পৃথিবীর আহ্নিক গতির জন্য হচ্ছে দিন রাত্রি সৃষ্টি হচ্ছে, তাই পৃথিবীর যে আহ্নিক গতি এটা একটা ঘূর্ণন গতি। তারপরে যে কোশ্চেনটা রয়েছে মিশ্র গতি কাকে বলে, এর সঙ্গে এর উদাহরণ। কোনো গতিশীল বস্তু যে প্রকার গতিতে 2 বা ততোধিক গতি মিশে থাকে তাকে বলা হয় মিশ্র গতি। মুদ্রা কথা কি, যে প্রকার মানে কোনো বস্তুর মধ্যে, বস্তুর অবভিয়াসলি গতিশীল হতে হবে, গতিশীল বস্তুর মধ্যে যদি 2 বা ততোধিক প্রকার গতি মিশে থাকে সেই প্রকার গতিকে বলা মিশ্র গতি। যেমন কি সাইকেলের চাকার গতিকে একটা ঘূর্ণন গতি প্লাস সরলরৈখিক গতি। পৃথিবীর যে গতি, পৃথিবীর আহ্নিক গতি ও বার্ষিক গতি হলো একটি মিশ্র গতির উদাহরণ। দেওয়া নেই, কেউ লিখে নিতে পারে, উদাহরণ হবে পৃথিবীর আহ্নিক ও বার্ষিক গতি। পরের যে কোশ্চেনটা রয়েছে কি, অতিক্রান্ত দূরত্ব কাকে বলে। অতিক্রান্ত দূরত্ব কাকে বলে, কোনো গতিশীল বস্তু সরলরেখা বা বক্ররেখা বরাবর নির্দিষ্ট বেগে কিছু সময় ধরে যে দূরত্ব অতিক্রম করে তাকে অতিক্রান্ত দূরত্ব বলে।
অতিক্রান্ত দূরত্ব করতে গেলে যে কোনো বস্তুর কি একটা বেগ চাই এবং কিছুটা সময় লাগবে। কিছুটা বেগে এবং কিছুটা সময় ধরে গেলে বস্তুটা কি হয়, তার স্থান পরিবর্তন করে, সেটাকেই বলে অতিক্রান্ত দূরত্ব। অর্থাৎ কোনো বস্তু এখান থেকে এখানে গেল, কত বেগে গেল না 5 মিটার পার সেকেন্ড বেগে গেল। কত সেকেন্ড চলছে না 120 সেকেন্ড চলছে, 120 সেকেন্ড ধরে চলছে। তাহলে এই বস্তুটা কতটা দূরত্ব অতিক্রম করে, তাহলে অতিক্রান্ত দূরত্ব হবে 5 গুণিত 120, অর্থাৎ 600 মিটার দূরত্ব অতিক্রম করবে। অর্থাৎ এখান থেকে একটা যে কোশ্চেনটা আসছে, অতিক্রান্ত দূরত্ব এবং বেগ এবং সময়ের মধ্যে সম্পর্ক কী, এখান থেকে যে কোশ্চেনটা পড়তে হয়, অতিক্রান্ত দূরত্ব কাকে বলে এবং অতিক্রান্ত দূরত্বের রাশিমালা কী। তাহলে অতিক্রান্ত দূরত্বের সংজ্ঞা কাকে বলে, কোনো গতিশীল বস্তু নির্দিষ্ট বেগে সরলরেখা বা বক্ররেখা বরাবর কিছু সময় ধরে যে দূরত্ব অতিক্রম করে তাকে বলা হয় কি অতিক্রান্ত দূরত্ব। তাহলে কোনো গতিশীল বস্তু সরলরেখা বা বক্ররেখা বরাবর নির্দিষ্ট বেগে, আমরা বেগটাকে ভি ধরে নিই আর কিছু সময় ধরে সময়টা আমি টি ধরে নিই, তাহলে অতিক্রান্ত দূরত্ব কি হবে, অতিক্রান্ত দূরত্বকে আমরা এস দিয়ে ডিনোট করব এবং বেগটাকে কি বলা হয় ইংলিশে ভেলোসিটি, তাই আমি ভি নিয়েছি আর টাইম ফর টি নিয়েছি। তাহলে বেগ আর সময়ের গুণ করলে সেই গুণফলটাই হবে কি অতিক্রান্ত দূরত্বের সঙ্গে সমান। তাহলে অতিক্রান্ত দূরত্ব এস সমান কি ভি ইন্টু টি, ভিটা কি বেগ, টিটা হচ্ছে টাইম। তাহলে এই যে অতিক্রান্ত দূরত্ব, এই অতিক্রান্ত দূরত্বের এককটা কি সিজিএস মানে ছোট একক, এসআই মানে কি বড় একক। যদি বলি ভরের ছোট একক কি গ্রাম, মানে এসআই এককটা সিজিএস এককটা গ্রাম হবে, বাট এসআই বা বড় এককটা কি হবে কিলোগ্রাম। সেই রকমই অতিক্রান্ত দূরত্বে সিজিএস একক হচ্ছে সেন্টিমিটার, এসআই মানে কি বড় একক হবে কি কিলোমিটার হবে না, কিন্তু মিটার হবে এসআই একক। অতিক্রান্ত দূরত্ব সেটা সরলরেখা বরাবর হতে পারে বা বক্ররেখা বরাবর হতে পারে, অর্থাৎ সরলরেখা বরাবর হতে পারে, বক্ররেখা বরাবর হতে পারে, বাট সরণটা ঠিক অতিক্রান্ত দূরত্বের মতো, কিন্তু সরণটা সর্বদা সরলরেখা বরাবর হয়। অর্থাৎ গতিশীল বস্তুর অভিমুখ কখনো পরিবর্তন হবে না। আচ্ছা, বস্তু যদি বক্ররেখা বরাবর যায় তাহলে প্রতিটা মুহূর্তে গতিবেগটা মানে বেগের অভিমুখটা পরিবর্তন হচ্ছে, এটা কি অভিমুখটা পরিবর্তন হচ্ছে, কখনো এই দিকে, কখনো এই দিকে, কখনো উপর দিকে, কখনো সাইডের দিকে। বাট কোনো বস্তু যদি সরলরেখা বরাবর যায় এর অভিমুখটা সর্বদাই একমুখী হয়। আর সরণ সর্বদা সরলরেখা বরাবর হবে। সরলরেখা বরাবর মানে কি গতিশীল বস্তুর অভিমুখের কোনো পরিবর্তন হবে না। বাট অতিক্রান্ত দূরত্ব সরলরেখা বা বক্ররেখা বরাবর হয়, অর্থাৎ অভিমুখটা পরিবর্তন হতেও পারে আবার নাও হতে পারে, এটা হচ্ছে অতিক্রান্ত দূরত্ব। সরণ কাকে বলে, কোনো গতিশীল বস্তু নির্দিষ্ট অভিমুখে মানে সরলরেখা বরাবরই হবে, স্থান পরিবর্তন করাকে বলা হয় সরণ। সরণ সর্বদা এই যে সরলরেখা বরাবর হবে। সরলরেখা মানে কি অভিমুখটা কখনো পরিবর্তন হবে না। আর যদি সেটা বক্ররেখা বরাবর হয় তাহলে কি অভিমুখটা নির্দিষ্ট অন্তর সময় অন্তর পরিবর্তন হচ্ছে। এটাই হচ্ছে কি অতিক্রান্ত দূরত্ব। অতিক্রান্ত দূরত্ব সরলরেখা হতে পারে বা বক্ররেখা হতে পারে, বাট সরণটা সর্বদাই সরলরেখা বরাবর হবে। কোনো বস্তু সরলরেখা বরাবর যা মানে কি তার অভিমুখটার কোনো পরিবর্তন হবে না। সরণের মান আমরা শূন্য পেতে পারি, অর্থাৎ কোনো বস্তুর প্রাথমিক এবং অন্তিম অবস্থান যদি একই হয় সেক্ষেত্রে বস্তুর যে সরণ সেটা শূন্য হয়। উদাহরণ হিসাবে নিতে পারি, আমি বাড়ি থেকে স্কুল গেলাম একটা নির্দিষ্ট অভিমুখে এবং স্কুল থেকে আবার একই অভিমুখে কি বাড়ি ফিরলাম, অর্থাৎ এক্ষেত্রে প্রাথমিক অবস্থান আর অন্তিম অবস্থা যেহেতু সেম তাই এক্ষেত্রে সরণ শূন্য হয়েছে, কিন্তু অতিক্রান্ত দূরত্বর মান থাকবে। অর্থাৎ আমি যদি ধরি স্কুল থেকে বাড়ির দূরত্ব 5 কিলোমিটার, আবার স্কুল থেকে বাড়ির দূরত্ব 10 কিলোমিটার, সেক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব কত হবে 5 + 5 অর্থাৎ 10 কিলোমিটার, বাট সরণের মান শূন্য হবে। কেন, প্রাথমিক অবস্থান আর অন্তিম অবস্থা যেহেতু সেম তাই সরণের মান শূন্য হবে। পরের যে পার্থক্যটা রয়েছে সরণ আর অতিক্রান্ত দূরত্বের মধ্যে পার্থক্য। সরণ কি সর্বদা সরলরেখা বরাবর হয়, বাট অতিক্রান্ত দূরত্ব কি সেটা হতে পারে সরলরেখা বরাবর হয়
বা বক্ররেখা বরাবর হতে পারে। সরণের মান শূন্য হতে পারে কখন? ওই যে প্রাথমিক অবস্থান আর অন্তিম অবস্থান যদি একই হয়। অতিক্রান্ত দূরত্বের মান কখনো শূন্য হয় না, অর্থাৎ একটা মান থাকবেই। তৃতীয় নম্বর যে পার্থক্যটা রয়েছে, সরণে গতিশীল বস্তুর অভিমুখ সর্বদা একই হয়। একই তো হবে, কেন? সরণ তো সরল রেখা বরাবর যাচ্ছে, যেহেতু সরল রেখা বরাবর যাওয়ার জন্য অভিমুখটা ফিক্সড থাকে। বাট অতিক্রান্ত দূরত্ব গতিশীল বস্তুর অভিমুখ পরিবর্তন হতেও পারে, আবার নাও হতে পারে। যদি সরল রেখা বরাবর যায় তাহলে কি অভিমুখটা পরিবর্তন হবে না, বাট বক্ররেখা বরাবর যদি যায় তাহলে কি হবে? অভিমুখটা পরিবর্তন হবে, সেটাই বলে দেওয়া আছে। তারপরে কোশ্চেন হচ্ছে দ্রুতি। দ্রুতি গাণিতিক রাশিমালাটা খুবই ইম্পর্টেন্ট। দ্রুতি সমান কি? অতিক্রান্ত দূরত্ব বাই সময়। আচ্ছা, দ্রুতি সমান কি? অতিক্রান্ত দূরত্ব বাই সময়। দুটা জিনিস পড়বো আমরা। কি পড়েছি? সরণ পড়েছি, আর কি পড়েছি? অতিক্রান্ত দূরত্ব পেয়েছি। অতিক্রান্ত দূরত্ব পড়েছি। এবার কি পড়বো? দ্রুতি পড়বো, আর কি পড়বো? বেগ পড়বো। বেগ। দ্রুতি সমান কি হয়? অতিক্রান্ত দূরত্ব বাই সময়। দ্রুতি সমান কি? অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব বাই সময়, এটা কি? দ্রুতি। আবার বেগ সমান কি হবে? বেগ সমান সরণ বাই সময়। বেগ সমান কি? সরণ বাই সময়। আর দ্রুতি সমান কি? অতিক্রান্ত দূরত্ব বাই সময়। যদি সময়টা এখানে 1 হয়, যদি সময় সমান 1 মানে সময়টা হচ্ছে 1, যদি সময়টা 1 হয় তবে তাহলে বেগটা কি হবে? সরণের সঙ্গে সমান হবে, তাই তো? তাহলে একক সময়ে কোনো গতিশীল বস্তু যে সরণ হয় তাকেই বলা হয় বেগ। সময়টা যদি 1 হয়, অর্থাৎ কোনো গতিশীল বস্তু একক সময়ে যে সরণ হয় তাকেই বলা হয় বেগ। দ্রুতি কাকে বলে? কোনো গতিশীল বস্তু একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে তাকেই বলা হয় দ্রুতি। অর্থাৎ সময়টা যদি 1 ধরে নিই তাহলে কি দ্রুতিটা অতিক্রান্ত দূরত্বের সঙ্গে সমান হবে। অর্থাৎ একক সময়ে কোনো গতিশীল বস্তু যে দূরত্ব অতিক্রম করে তাকেই বলা হয় দ্রুতি। আমরা গাণিতিক রাশিমালা পড়েছি, দ্রুতি সমান কি? অতিক্রান্ত দূরত্ব বাই সময়। এখানে রিফ্লেকশান হচ্ছে, বোঝা যাচ্ছে নি, মানে অতিক্রান্ত দূরত্ব বাই সময় দেওয়া আছে, আর বেগ সমান কি? সরণ বাই সময়। তাহলে দ্রুতির একক কি? একক, তাহলে অতিক্রান্তের দূরত্বের একক কি? যদি বলি CGS। আচ্ছা, এখানেও দূরত্ব আছে। সরণ মানে কি? একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করবে, অর্থাৎ একক নির্ণয়ের ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্বের একক যা হবে, সরণেরও একক তা হবে। CGS এর একক, অতিক্রান্ত দূরত্বের একক কি? সেন্টিমিটার, অর্থাৎ CM। আর সময়ের একক কি? সেকেন্ড। তাহলে কি হবে? সেন্টিমিটার ইন্টু, যেহেতু ভাগ আকার আছে গুণ আকার হলে কি হয়? সেকেন্ড ইনভার্স হয়ে যায়। আর SI একক কি হবে? SI মানে বড়, মানে কি? মিটার বাই সেকেন্ড। তাহলে উত্তর হবে মিটার ইন্টু সেকেন্ড ইনভার্স। এই যে মিটার ইন্টু সেকেন্ড ইনভার্স। ডেফিনেশন দেওয়া রয়েছে। দ্রুতির সংজ্ঞা কাকে বলে? একক সময়ে গতিশীল বস্তু যে দূরত্ব অতিক্রম করে তাকে বলা হয় দ্রুতি। দ্রুতির গাণিতিক রাশিমালা হচ্ছে অতিক্রান্ত দূরত্ব বাই সময়। নেক্সট যে সংজ্ঞাটা আছে বেগ। একক সময়ে কোনো গতিশীল বস্তু যে সরণ ঘটে তাকে বলা হয় বেগ। বেগের রাশিমালা কি? সরণ বাই সময়। এককটা কী হবে? যেহেতু অতিক্রান্ত দূরত্ব বা সময়ের CGS একক কি? সেন্টিমিটার বাই সেকেন্ড। আর SI একক কি? মিটার বাই সেকেন্ড। আমি লিখেছিলাম। আর এটাকে ইংলিশে লিখতে পারো সেন্টিমিটার ইন্টু সেকেন্ডটা কি? মাল্টিপ্লাই আকার হলে, মানে গুণ আকার হলে সেকেন্ড ইনভার্স হয়ে যায়। আর এটার একক কী হবে? মিটার ইন্টু সেকেন্ড ইনভার্স। এইরকমই লিখলেও কোনো ক্ষতি নেই। তারপরের যে কোশ্চেনটা আছে, গড় দ্রুতি কাকে বলে? গড় বেগ কাকে বলে? ধরো কোনো গতিশীল বস্তু A পয়েন্ট, B পয়েন্ট, C পয়েন্ট, অর্থাৎ T1 সময় S1 থেকে S2 গেছে, T2 সময় S2 দূরত্ব থেকে S3 দূরত্ব গেছে, এবং C পয়েন্ট থেকে D দূরত্ব, মানে অর্থাৎ S3 থেকে S4 গেছে কত সময়? T3 সময়। তাহলে গড় দ্রুতি কাকে বলে? মোট সরণ। মোট সরণ কি? S1 থেকে S2 প্লাস S3 প্লাস S4 গেছে
কত সময় ধরে? T1, T2, T3 সময় ধরে। তাহলে এদের যে যোগফল মানে সরণের যোগফল আর সময়ের যোগফলের যে অনুপাত, এই অনুপাতটাকেই বলা হয় কি গড় দ্রুতি। আমরা জানি অনুপাতকে ভাগ আকারে লেখা যায়, যেরকম 5:3। অনুপাত কি না 5:3, এটা তো একটা অনুপাতের সিম্বল। এই অনুপাতটাকে লেখা যায় 5/3, সেটাই আর কি লেখা রয়েছে। তাহলে গড় দ্রুতি কাকে বলে? বিভিন্ন সময়ের অবকাশে। বিভিন্ন সময়ের অবকাশে মানে কি, কখনো T1 সময়, T2 সময় ও T3 সময়। ওই জন্য বলছে বিভিন্ন সময়ের অবকাশে কোনো গতিশীল বস্তু ভিন্ন ভিন্ন দূরত্ব অতিক্রম করবে। কিভাবে ভিন্ন ভিন্ন দূরত্ব অতিক্রম করবে? কখনো S1 দূরত্ব, কখনো S2 দূরত্ব, কখনো S3 দূরত্ব বা কখনো S4 দূরত্ব। এই যে অতিক্রম করছে, এখানের মোট দূরত্ব, মোট দূরত্ব কত হবে? S1 প্লাস S2 প্লাস S3 প্লাস S4, এগুলো হচ্ছে মোট দূরত্ব। ও মোট সময়ের অনুপাত, মোট সময় কি আছে? T1 প্লাস T2 প্লাস T3। এই যে মোট সময়, এদের যে অনুপাত, অনুপাতকে আমরা শিখেছি ভাগ আকারে লেখা যায়। এই অনুপাতটাকেই বলা হয় কি গড় দ্রুতি। তারপরের কোশ্চেনটা রয়েছে গড় বেগ। গড় বেগ ঠিক একই রকম হবে, বাট এখানে কি শুধু মোট সরণ থাকবে। বেগ সমান কি সরণ বাই সময়, আর দ্রুতি সমান কি অতিক্রান্ত দূরত্ব বাই সময়। তাহলে গড় বেগে আমরা মোট সরণ পাবো। তাহলে কোনো গতিশীল বস্তু ভিন্ন ভিন্ন সময়ের অবকাশে নির্দিষ্ট দিকে, কেন সরণ শব্দ নির্দিষ্ট দিকে হয়, অর্থাৎ সরলরেখা বরাবর হয়, সেই জন্য দিয়েছে নির্দিষ্ট দিকে ভিন্ন ভিন্ন দূরত্ব অতিক্রম করলে তার যে মোট সরণ এবং মোট সময়ের যে অনুপাত, সেটাকেই বলবো কি গড় বেগ। ছবিটা কি হবে? এই ছবিটাই হবে এখানে। আচ্ছা, এখানে দেওয়া আছে কি একটা অঙ্ক দেওয়া আছে, কোনো গতিশীল বস্তু 2 ঘন্টায় 20 কিলোমিটার গেলে বস্তুর গতিবেগ কত হবে? তাহলে আমরা গতিবেগ সমান কি জানি? আমরা এস সমান কি ভিটি পড়েছি। এস সমান কি ভিটি। এসটাকে কি বলা হয়? অতিক্রান্ত দূরত্ব বলা হয়। ভিটাকে বেগ বলা হয়। টিটাকে কি সময় বলা হয়। এখানে কি দেওয়া আছে? সময় দেওয়া আছে কত? আমি টি লিখতেছি, হ্যাঁ। টি মানে কত? 2 ঘন্টা। টি সমান 2 ঘন্টা। এস মানে দূরত্ব, দূরত্ব কত? 20 কিলোমিটার দেওয়া আছে। তাহলে কি বের করতে হবে? ভি বের করতে হবে। তাহলে এস সমান ভিটি, এই সূত্র থেকে আমি লিখতে পারি ভি সমান কি এস বাই টি। এস এর মান কত দেওয়া আছে? 20 কিলোমিটার। আর টির মান কত দেওয়া আছে? 2, মানে কত হবে? 10। 20টা কী ছিল? কিলোমিটার ছিল, ভাজিত টিটা কি ছিল? টি মানে ঘন্টা ছিল, হাওয়ার্স। এই যে তাহলে কি হবে? কিলোমিটার পার হাওয়ার্স হচ্ছে একক। এই এককটাও কিন্তু লিখতে হবে, গতিবেগের একক। যে অঙ্কটা বোর্ডে করিয়েছে সেটাই যে খাতায় লেখা রয়েছে, কোনো গতিশীল বস্তু 2 ঘন্টায় 20 কিলোমিটার গেলে বস্তুটির গতিবেগ কত হবে? গতিবেগ সমান কি সরণ বাই সময়। কোথা থেকে লিখতে পারতেছি এটা? এস সমান ভিটি সূত্র অনুযায়ী ভি সমান কি হবে? এস বাই টি। ভি সমান কি এস বাই টি। এস মানে কি সরণ ছিল, আর টি মানে কি সময় ছিল। এখানে সরণের মান কত দেওয়া আছে, অর্থাৎ এসের মানটা 20 কিলোমিটার দেওয়া আছে, আর সময় কত, যেটাকে টি দিয়ে বলি, টিটা কি 2 ঘন্টা। তাহলে 20/t ইকুয়াল টু কত হবে? 10 কিলোমিটার পার হাওয়ার্স। তারপরের যে ম্যাথটা রয়েছে, 10 কিলোমিটার পার হাওয়ার্স বেগে কোনো গতিশীল বস্তু 4 ঘন্টা ধরে যাত্রা করলে বস্তুটি দ্বারা অতিক্রান্ত পথ কত? তাহলে অতিক্রান্ত পথ বের করতে বলছো, তার এর সমান কি ভিটি। এখানে এস এর মানটাই জানতে চেয়েছে, তাই তো। তাহলে এখানে টি কত দেওয়া আছে? 4 ঘন্টা। তাহলে 4 হাওয়ার, এই জানিস, হ্যাঁ। আর মানে ভিটা ভেলোসিটি মানে বেগ কত হচ্ছে? 10 কিমি পার হাওয়ার। তাহলে অতিক্রান্ত দূরত্ব এস সমান কী হবে? ভির মান কত? 10, আর টির মান কত দেওয়া আছে? 4। তাহলে 10 গুণিত 4 অর্থাৎ 40, তাই তো। তাহলে একক কী হবে? ভির একক কী ছিল? কিমি পার হাওয়ার। আর টিটা কি 4 হাওয়ার ছিল। তাহলে এই হাওয়ার্স কেটে যাবে, তাহলে আলটিমেটলি অ্যান্সার কত? 40 কিলোমিটার হবে অ্যান্সার। তাহলে অতিক্রান্ত দূরত্ব 40 কিলোমিটার। আমরা অতিক্রান্ত দূরত্ব ভার্সেস সরণ পড়েছি, বেগ ভার্সেস দ্রুতি পড়েছি। এবার পড়ব ত্বরণ ভার্সেস মন্দন। ত্বরণ আর মন্দন ব্যাপারটা কি আমরা এক্সাম্পলের সাহায্যে বোঝানোর চেষ্টা করতেছি। একটা ট্রেন যখন প্ল্যাটফর্মে আসে, অর্থাৎ প্ল্যাটফর্মে থামে, তখনটা কি বেগ সময়ের সঙ্গে সঙ্গে কি কমতে থাকে, অর্থাৎ বেগটা কমতে থাকে। আবার ট্রেনটা যখন প্ল্যাটফর্ম ছেড়ে বেরিয়ে যায়, তখন কি হয়? ধীরে ধীরে ট্রেনটার বেগ বাড়তে থাকে, অর্থাৎ বেগ বৃদ্ধিকে বলা হয় ত্বরণ। আবার বেগটা যদি সময়ের সাপেক্ষে কমতে থাকে, তাহলে সেটাকে বলবো মন্দন।
তাহলে বেগ বাড়াকে কি বলা হয়? ত্বরণ বলা হয়। যখন একটা ট্রেন প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে যায় তখন কি বেগটা আস্তে আস্তে বাড়তে থাকে, এটাকে বলে ত্বরণ। আবার ট্রেনটা যখন প্ল্যাটফর্মে থামে তখন কি বেগটা আস্তে আস্তে কমতে থাকে, এই বেগ কমাকে বলা হয় মন্দন। তাহলে ডেফিনিশানে কি দেওয়া রয়েছে? সময়ের সাপেক্ষে কোনো গতিশীল বস্তুর বেগ বৃদ্ধির হারকে বলা হয় ত্বরণ। ত্বরণকে ইংলিশে বলা হয় অ্যাসিলারেশন। ত্বরণকে আমরা এ দিয়ে ডিনোট করব, কেন? ইংলিশ টার্ম হচ্ছে অ্যাসিলারেশন। ত্বরণের গাণিতিক রাশিমালা কি লিখব? বেগ বৃদ্ধি বাই সময়। অর্থাৎ ত্বরণ সমান কি? বেগ বৃদ্ধি বাই সময়। সময়টা যদি 1 হয় তাহলে যেটাই হবে ত্বরণ সেটাই হবে বেগ বৃদ্ধি। অর্থাৎ কোন সময়ের সাপেক্ষে, অর্থাৎ একক সময়ে কোনো গতিশীল বস্তুর যে বেগ বৃদ্ধি হয় তাকে বলা হয় ত্বরণ। এইভাবেও ডেফিনেশানটা লেখা যেতে পারে, বা এভাবেও লেখা যেতে পারে সময়ের সাপেক্ষে কোনো গতিশীল বস্তুর যে বেগটা বৃদ্ধি হচ্ছে সেই বৃদ্ধির হারকে বলা হয় ত্বরণ। ত্বরণের একক কী হবে? ত্বরণের একক কী হবে? সেন্টিমিটার বাই সেকেন্ড স্কোয়ার, এবং এসআই একক হচ্ছে কি? মিটার পার সেকেন্ড স্কোয়ার। কী করে সেকেন্ড স্কোয়ার হচ্ছে সেটা আমি বলতেছি। ত্বরণ সমান কি? বেগ বাই বেগ বৃদ্ধি বা হ্রাস, আমি এখানে বেগটাই লিখেছি, বেগ বাই সময়। আবার বেগ সমান কি জানি? বেগ সমান জানি সরণ বাই সময়। আর নিচে কি এখানে একটা সময় রয়েছে, সরণের একক কি? সেন্টিমিটার, সেকেন্ডে সময়ের একক কি? সেকেন্ড, আবার নিচে কি একটা সেকেন্ড রয়েছে। তাহলে সেন্টিমিটার পার সেকেন্ডকে ভাগ করলে কি হবে? আর সেন্টিমিটার বাই সেকেন্ড স্কোয়ার হয়ে যায়। এই যে এর নিচে কিছু নেই মানে কি? 1 আছে, সেকেন্ড সেকেন্ড গুণ হয় আর 1টা সেন্টিমিটার সঙ্গে গুণ হয়ে যায়, অর্থাৎ সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। এভাবেও কি করতে পারো, না হলে ভাগটা এভাবেও কি করতে পারি, সেন্টিমিটার বাই সেকেন্ড, একে কি দিয়ে ভাগ করতেছি? সেকেন্ড দিয়ে ভাগ করতেছি, তাই তো? তাহলে আমরা কি জানি? সেন্টিমিটার বাই সেকেন্ড, ভাগটা গুণ হয়ে যাবে, আর এটা কি? সেকেন্ডের নিচে কিছু নেই মানে 1 আছে, আর এটা উল্টে যায়, অর্থাৎ 1 বাই সেকেন্ড হয়ে যায়। তাহলে কি হলো? সেন্টিমিটার বাই সেকেন্ডে স্কোয়ার, এখানে সেকেন্ড স্কোয়ার। এইটা হচ্ছে বেসিক, আমরা ছোটোবেলায় ভাগটা মানে এভাবেই শিখেছি, বাট উঁচু ক্লাসে আমরা এই প্রসেসেই করব। সেন্টিমিটার বাই সেকেন্ড আর সময় একক শুধু সেকেন্ড, তাহলে উপরে তো 1 লেখা যায়নি, তাহলে নিচে আমরা 1 লিখতে পারি। কেন লিখতে পারি? ধরো 1 বাই 5 কিন্তু আলাদা, কিন্তু 5 বাই 1 যা সেটাই 5, কিন্তু 5কে 1 বাই 5 আকারে লেখা যায় না, বাট 5টাকে 5 বাই 1 আকারে লেখা যায়। যেমন কি 5কে আমি 1 দিয়ে ভাগ করলে কি পাবো? 5 1কে 5 পাচ্ছি, কিন্তু 1কে 5 দিয়ে কি ভাগ যাবে? না, ভাগ যাবে নি। সেই কারণে আমি লিখছি সেকেন্ডকে আমি লিখতে পারি সেকেন্ড বাই 1, অর্থাৎ সেকেন্ড ভাজিতক 1, কিন্তু 1 ভাজিতক সেকেন্ড লেখা যায়নি। আর এই রকম ক্যালকুলেশন করার জন্য আমরা সবসময় কাছাকাছিরটা গুণ করবো আর উপরেরটা গুণ করব, অর্থাৎ সেন্টিমিটারের সঙ্গে কি দূরেরটা গুণ করবো, অর্থাৎ সেন্টিমিটার ইন্টু 1 অর্থাৎ সেন্টিমিটার পাবো, আর সেকেন্ড ইন্টু সেকেন্ড অর্থাৎ কি? সেকেন্ড স্কোয়ার পাবো। এইভাবেও করতে পারি, নয়তো বেসিক যে প্রসেসটা আছে এইভাবেও করলে করা যেতে পারে। তাহলে ত্বরণ সমান কি? বেগ বৃদ্ধি বাই সময়, এককটা কি হবে? সেন্টিমিটার বাই সেকেন্ড স্কোয়ার, আর এসআই একক কী হবে? মিটার বাই সেকেন্ড স্কোয়ার। যদি বেগ বলতো, বেগ বললে হতো তখন সিজিএস একক সেন্টিমিটার ভাজিতক সেকেন্ড, আর এসআই একক হতো মিটার বাই সেকেন্ড। মন্দন কাকে বলে? ত্বরণে যেমন বেগ বৃদ্ধি হয়েছিল, মন্দনে কী হবে? বেগ হ্রাস হবে। অর্থাৎ কোনো গতিশীল বস্তু সময়ের সাপেক্ষে বেগ হ্রাসের যে হার, সেই হ্রাসের হারকেই বলা হয় মন্দন। তাহলে মন্দন সমান কী হবে? বেগের হ্রাস বাই সময়। এক্সাম্পলটা কী করে আগে বলেছিলাম, এখানে বেগ বৃদ্ধি হবে, এখানে বেগের হ্রাস হবে, বাট এককটা কী হবে? সেম থাকবে। মানে বেগ বৃদ্ধি মানে বেগটা বৃদ্ধি পাচ্ছে বা কম পাচ্ছে, যাই হোক না কেন, বেগের একক আলটিমেটলি কার একক? বেগের একক। তাহলে বেগের একক বাজিতক সময়ের একক কী হবে? সেন্টিমিটার বাই সেকেন্ড স্কোয়ার, আর এসআই একক কী হবে? মিটার পার সেকেন্ড স্কোয়ার। একই, ত্বরণ আর মন্দনের একক আলাদা, শুধু একটু জায়গায় আলাদা থাকে। কী হয়? সময়ের সাপেক্ষে ত্বরণে বেগটা বৃদ্ধি পায়, আর মন্দনের ক্ষেত্রে কী হয়? সময়ের সাপেক্ষে বেগটা হ্রাস পায়। ব্যাস এতটুকুই পার্থক্য। তারপরে যে কোশ্চেনটা রয়েছে, মন্দনকে ঋণাত্মক ত্বরণ বলা হয় কেন? মন্দনে গতিশীল বস্তু সময়ের সাপেক্ষে বেগের মান কি? কমতে থাকে। সময়ের সাপেক্ষে বেগের মান যেহেতু কমতে থাকে, তাই মন্দনকে বলা হয় ঋণাত্মক ত্বরণ। আচ্ছা, আমি বোঝানোর জন্য বুঝিয়ে দিচ্ছি, বাট কেউ যদি নোটটা খাতায় প্রিপেয়ার করতে পারো তাহলে এই যে লেখা রয়েছে এইগুলা খাতাতে নোট ডাউন করতে পারো।
তারপরে কোশ্চেনটা বল, বল মানে নট পিং পং বল, বাট বল মানে ফোর্স এখানে পড়ে। অর্থাৎ কোনো বস্তু একটা স্থির আছে, ধরো এই মার্কারটা এখানে স্থির আছে, অর্থাৎ স্থির বস্তুর আমি যদি একটা জিনিস প্রয়োগ করি তাহলে কি গতিশীল হচ্ছে। আবার কোনো একটা সাইকেল হয়তো রানিং অবস্থায় আছে, আমি হাত দিয়ে ধরে নিলে কী হবে, সেটা স্থির হয়ে যাবে। অর্থাৎ বাইরে থেকে যা প্রয়োগে কোনো স্থির বস্তু গতিশীল হয় বা গতিশীল বস্তু স্থিতিশীল হয়, সেইটাকেই বলা হচ্ছে বল, ফোর্স। বোঝা গেছে কি বলেছি? তাহলে বাইরে থেকে যা প্রয়োগে কোনো স্থির বস্তু কি গতিশীল হয়, এই তো স্থির আছে, এই বস্তুটা কি স্থির রয়েছে, একে বল প্রয়োগ করতেছে, এই বস্তুটাকে বল প্রয়োগ করলে কি গতিশীল হচ্ছে, এটাকেই বলা হয় কি বল। আমি যে বাদ থেকে যেটা প্রয়োগ করতেছি সেটাকেই বলা হয় কি বল। আর গতিশীল বস্তু কিভাবে স্থির হচ্ছে, একটা বল হয়তো গড়িয়ে আসতেছে, আমি গতি তাকে হাত লাগিয়ে থামিয়ে দিচ্ছি, অর্থাৎ গতিশীল বস্তুকে কি আমি স্থিতিশীল করে দিচ্ছি। এই যে বাইরে থেকে আমি যা প্রয়োগ করছি এটাকেই বলা হচ্ছে কি বল। তাহলে বলের ডেফিনিশান বা ফোর্সের ডেফিনিশান কি রয়েছে, বাইরে থেকে যা প্রয়োগে কোনো গতিশীল বস্তু স্থিতিশীল হয় বা স্থিতিশীল বস্তু গতিশীল হয়, এটাকেই বলা হয় ফোর্স বা বল। তাহলে বলের একক কি, বলের সিজিএস একক হচ্ছে ডাইন আর এসআই একক কি নিউটন। তারপরে যে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, নিউটনের 3টা গতিসূত্র। নিউটন যে 3টা গতিসূত্র তার প্রিন্সিপিয়া বইটাতে সংকলন করেছিল। নিউটনের 3টা গতিসূত্র রয়েছে, প্রথম গতিসূত্র, দ্বিতীয় গতিসূত্র, তৃতীয় গতিসূত্র। প্রথম গতিসূত্রটা বুঝবার জন্য আমরা পৃথিবী ছেড়ে একটু মহাকাশে পাড়ি দেব। মহাকাশের ক্ষেত্রে কি হয়, পৃথিবী সব সময় ঘুরতেই থাকে, কিন্তু তাকে তো কেউ বাইরে থেকে বল প্রয়োগ করেনি। তাহলে বাইরে থেকে বল প্রয়োগ না করলে গতিশীল বস্তু চিরকাল গতিশীল থাকবে। আর সূর্য কি এক জায়গায় স্থির অবস্থা রয়েছে, অর্থাৎ স্থিতিশীল বস্তু চিরকাল স্থির থাকবে। অর্থাৎ পৃথিবীকে বাইরে থেকে বল প্রয়োগ না করলেও কি হচ্ছে, সে গতিশীল অবস্থায় রয়েছে পৃথিবী। আর সূর্যকে বল প্রয়োগ না করলেও কি হচ্ছে, সে স্থিতিশীল আজীবন স্থির অবস্থায় রয়েছে। সেটাই দেওয়া রয়েছে প্রথম গতিসূত্র। অর্থাৎ বাইরে থেকে বল প্রয়োগ না করলে কোনো স্থিতিশীল বস্তু চিরকাল স্থির অবস্থায় থাকবে এবং গতিশীল বস্তু একই বেগে চলতে থাকবে। যেমন পৃথিবী, তাকে বাদ থেকে যদি না কেউ বল প্রয়োগ করে থামানো না যদি চেষ্টা করা হয়, তাহলে ওই পৃথিবীটা কী হবে, আজীবন একই বেগে ঘুরতে থাকবে। এটাই হচ্ছে প্রথম গতিসূত্র। প্রথম গতিসূত্রটা কি যদি না কেউ বুঝতে পারো তাহলে আমি বলে দিচ্ছি, সেটা নোট ডাউন করে নিতে পারো। বাইরে থেকে বল প্রয়োগ না করা হলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু একই বেগে চলতে থাকবে। দ্বিতীয় যে সূত্রটা পাই, দ্বিতীয় সূত্রটা বুঝবার আগে আমি একটা এক্সাম্পল লিখছি। একটা সাইকেল আর একটা হচ্ছে মোটর সাইকেল। আমরা জানি সাইকেলের বেগ কম হবে আর একটা মোটর সাইকেলের অবভিয়াসলি ভর বেশি হবে। তাহলে ভরের পার্থক্য দেখা যায়, বাট ওরা একই বেগ নিয়ে যাচ্ছে। সাইকেলও যা বেগে যাচ্ছে, মোটর সাইকেলও একই বেগে যাচ্ছে। যদি একই বেগে যায় তাহলে কাকে থামাতে বাদ থেকে বেশি বল লাগবে? অবভিয়াসলি মোটর সাইকেলকে থামাতে বেশি বল লাগবে। কেন বেশি বল লাগবে? হতে পারে বেগটা সাইকেল আর মোটর সাইকেলের সমান, বাট ভরটা তো বেশি। এই ভরটা বেশি থাকার জন্য মোটর সাইকেলকে থামানোর জন্য বেশি পরিমাণ বল প্রয়োগ করতে হচ্ছে। এটাই হচ্ছে নিউটনের দ্বিতীয় গতিসূত্র। অর্থাৎ কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার। ভরবেগ কি? ভরবেগ হচ্ছে ভর ও বেগের গুণফল। তাহলে ভরবেগ সমান কি? ভর গুণিত বেগ, এটাই হচ্ছে কি ভরবেগ। তাহলে ভরবেগের পরিবর্তনের হার, ভরবেগের পরিবর্তন মানে কি, আগে বেগ ছিল 5 কিলোমিটার/আওয়ার্সে যাচ্ছে, এখন বেগটা কি বল প্রয়োগ করলে 2 কিলোমিটার/আওয়ার্স হয়ে যাচ্ছে। তাহলে ভরবেগ যত বেশি হবে তত থামাতে বেশি বল প্রয়োজন হবে। কি দেওয়া রয়েছে? কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। ভরবেগ যত বেশি হবে তাকে থামাতে তত বেশি বল প্রয়োগ করতে হবে, সেই জন্য সমানুপাতিক সিম্বলটা দিয়েছে। সমানুপাতিক মানে কি, ভরবেগও বেশি বলও বেশি, ভরবেগও কম বল প্রয়োগও কম, সেই জন্য দিয়েছে ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। দ্বিতীয় যে দেওয়া আছে, ওই বল যেই দিকে ক্রিয়া করবে বস্তুর ভরবেগেরও পরিবর্তন সেই দিকে হয়। আমি সাপোজ হচ্ছে এটা একটা বাইক,
এই দিকে যাচ্ছে, গতিশীল হচ্ছে। আমি যদি বলটা এফ এই দিক থেকে প্রয়োগ করি তাহলে মোটরসাইকেল কি এই দিকে বরাবর যেতে পারবে? নিশ্চয়ই না, এই দিক বরাবর আর যেতে পারবে না, যেহেতু এই দিকে বল প্রয়োগ করতেছি, তাই কী করে মোটরসাইকেলটা এই দিক বরাবর যাবে। অর্থাৎ কোনো বস্তুর ভরবেগের পরিবর্তন, অর্থাৎ দেয়ার আছে কি এই বল যেই দিকে কাজ করে, মানে এই বল যেই দিকে কাজ করে, ভরবেগটা কি এখানে ছিল, ভরবেগেরও পরিবর্তন সেই প্রযুক্ত বলে দিক বরাবর হয়। দ্বিতীয় সূত্র আমরা পড়েছি, তাহলে কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক হয় এবং ওই বল যেই দিকে ক্রিয়া করবে বস্তুর ভরবেগের পরিবর্তন সেই দিকে হবে। তৃতীয় যে গতিসূত্র প্রত্যেকে আশা করি বুঝতে পারবে, আমি যদি এই তলটার উপর মানে সামনের দিক থেকে পিছনের দিকে একটা বল প্রয়োগ করি, মানে আঘাত করি, এই বোর্ডটাও কী করবে, আমার হাতে একটা বল প্রয়োগ করবে। আমি এটা ধরো দেওয়াল আছে, আমি এখানে হাত দিয়ে এখানে মারতেছি, এইভাবে মারতেছি, হাতটাকে যত জোরে দেওয়ালে মারবো দেওয়ালটাও কী করবে, আমার হাতে ঠিক ওই একই পরিমাণ বল প্রয়োগ করবে। কিন্তু আমি প্রয়োগ করছি এই দিকে, বাট দেওয়ালটা আমার হাতের উপর কি অপোজিট দিকে কাজ করবে। আমি যত জোরে দেওয়ালটাকে হাত দিয়ে মারবো, দেওয়ালটা ঠিক আমার হাতে তত বেশি জল মানে হাতে তত বেশি লাগবে। এটাই হচ্ছে নিউটনের তৃতীয় গতিসূত্রের উদাহরণ। নিউটনের তৃতীয় গতিসূত্র কী রয়েছে, প্রত্যেক ক্রিয়া সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। মানে আমি হাত দিয়ে দেওয়ালকে মারছি, এটা হচ্ছে কি ক্রিয়া। এবার দেওয়ালটা কি করবে, আমি যেই দিকে বল প্রয়োগ করছি তার বিপরীত দিকে বল প্রয়োগ করবে এবং ঠিক যত জোরে আঘাত করছি ঠিক তত জোরে দেওয়ালটা কি আমার হাতের উপর বল প্রয়োগ করতেছে, এটাকেই বলা হয় প্রতিক্রিয়া। আর অবভিয়াসলি বিপরীতমুখী হবে, মানে আমি দেওয়ালের উপর এই দিক থেকে এই দিকে বল প্রয়োগ করছি আর দেওয়ালটা কী করবে এই দিক থেকে অপোজিট দিকে আমার দিকে হাতে বল প্রয়োগ করবে, এই জন্য দেওয়া আছে বিপরীত। এটা হচ্ছে কি নিউটনের তৃতীয় গতিসূত্র। এই তৃতীয় গতিসূত্রের প্রচুর ব্যবহারিক প্রয়োগ রয়েছে, যেগুলো আমরা পরবর্তীকালে ডিসকাস করব। প্রথম রয়েছে প্রথম গতিসূত্রের তাৎপর্য। প্রথম গতিসূত্রের সাহায্যে আমরা কী জানতে পারি, বলের সংজ্ঞা জানতে পারি এবং জাড্যের ধারণা জানতে পারি। এই জাড্য জিনিসটা কি আমরা আসছি পরবর্তীকালে আলোচনা করব। দ্বিতীয় গতিসূত্রের তাৎপর্য কি, দ্বিতীয় গতিসূত্র থেকে আমরা ভরবেগ জানতে পারি এবং বলের মান জানতে পারি। বাট বলের যে সংজ্ঞা, এই বলের সংজ্ঞা হচ্ছে প্রথম গতিসূত্র থেকে জানি, বাট বলের মান এটা আমরা নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে জানতে পারি। এবং নিউটনের দ্বিতীয় গতিসূত্রের একটা ফেমাস ফর্মুলা আছে, সেটা হচ্ছে এফ ইকুয়াল টু এম এ। এফ ইকুয়াল টু কী হয়, এম এ। এফটাকে কী বলা হয়, ফোর্স মানে বল, সমান কী হয় এম মানে মাস বা ভর গুণিত এ মানে অ্যাসিলারেশন বা ত্বরণ। এফ সমান কি এম এ। এই গাণিতিক রাশিমালাটা যেন সকলের মনে থাকে, এফ সমান কি এম এ। এটা হচ্ছে নিউটনের দ্বিতীয় গতিসূত্রের গাণিতিক রূপ, এফ সমান এম এ। এফটা হচ্ছে বল, এমটা হচ্ছে ভর, আর এটা হচ্ছে ত্বরণ। অর্থাৎ ভর আর ত্বরণের গুণফলটাই হচ্ছে বলের সঙ্গে সমান। এটা নিউটনের দ্বিতীয় গতিসূত্রের গাণিতিক রূপ। তারপরে যে কোশ্চেনটা রয়েছে নিউটনের তৃতীয় গতিসূত্রের প্রয়োগ। নিউটনের গতিসূত্রের প্রয়োগ, একটা রকেট যেভাবে আকাশে উড়ে যায় বা একটা বন্দুক থেকে যখন গুলি ছোঁড়া হয় তখন কি হয়, বন্দুকটা পিছনে সরে আসে, বা একটা ডিঙি নৌকা থেকে ডাঙাতে লাফাবো তখন কি হয়, নৌকোটা একটু পিছনে সরে যায়। এগুলো হচ্ছে নিউটনের তৃতীয় গতিসূত্রের ব্যবহারিক প্রয়োগ, বা যেভাবে পাখি একটা আকাশে উড়ে, এটা হচ্ছে নিউটনের তৃতীয় গতিসূত্রের প্রয়োগ। আমরা পরবর্তীকালে কেন এই ঘটনাগুলো হয় পরবর্তীকালে আসছি। প্রথম গতিসূত্র থেকে যে জাড্য পড়েছি, এই জাড্যটা এবার জানবো। জাড্য হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে স্থিতিজাড্য, দুই হচ্ছে গতিজাড্য। জাড্য কাকে বলে, মহাবিশ্বে প্রতিটা বস্তু কি হয়, স্থিতিশীল থাকলে স্থির অবস্থায় থাকার চেষ্টা করবে এবং গতিশীল যদি কোনো বস্তু থাকে তাহলে সেটা গতিশীল অবস্থায় থাকার চেষ্টা করবে। এই যে স্থিতিশীল বা গতিশীল থাকার জন্য যে চেষ্টা করতেছে, এটা যে ধর্মের জন্য হয় এটাকেই বলা হয় জাড্য। জাড্যর ব্যবহারিক প্রয়োগ মানে এগুলো আলোচনা করব পরবর্তীকালে। জাড্য হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে স্থিতিজাড্য, দুই হচ্ছে গতিজাড্য। আচ্ছা, জাড্যের ডেফিনেশনটা তো বুঝিয়ে দিয়েছি, বাট কিভাবে পরীক্ষার খাতায় লিখতে হবে, মহাবিশ্বে প্রতিটা বস্তু তার নিজস্ব অবস্থা বজায় রাখার চেষ্টা করে,
অর্থাৎ গতিশীল বস্তু চিরকাল গতিশীল অবস্থায় থাকতে চায় এবং স্থিতিশীল বস্তু চিরকাল স্থির অবস্থায় থাকতে চায়। গতিজাড্য কাকে বলে? মহাবিশ্বে প্রতিটা গতিশীল বস্তু তার গতিশীল অবস্থা বজায় রাখার চেষ্টা করে। এই যে ধর্ম, এই ধর্মটাকে বলা হয় গতিজাড্য। আর স্থিতিজাড্য কাকে বলে? মহাবিশ্বে প্রতিটা স্থিতিশীল বস্তু তার স্থিতিশীল অবস্থায় ধরে রাখার চেষ্টা করবে, এটাকে বলা হয় স্থিতিজাড্য। এই স্থিতিজাড্য আর গতিজাড্যের যে ব্যবহারিক প্রয়োগ, এগুলো আমরা প্রচুর লক্ষ্য করি। যখন একটা চলন্ত গাড়ি হঠাৎ যদি ব্রেক কষে যায়, তাহলে কী হয়? গাড়ির ভেতরে বসে থাকা যাত্রীর মাথা সামনের দিকে এগিয়ে যায়। এটা কেন হয়? এটা গতিজাড্যের জন্য হয়। কী করে হয়? একটু ডায়াগ্রামের মাধ্যমে আমি বোঝানোর চেষ্টা করতেছি। এটা সাপোজ একটা গাড়িটা কি গতিশীল আছে, তাই তো? এখানে মানুষটা বসে আছে, গাড়িও গতিশীল, মানুষটাও গতিশীল। বাট গাড়িটা যখন ব্রেক কষে থেমে যায়, মানে গাড়িটাও গতিশীল ছিল, মানুষটাও গতিশীল ছিল। কি বলেছি? যে কোনো গতিশীল বস্তু সবসময় তার গতিশীল অবস্থা ধরে রাখার চেষ্টা করবে। গাড়িটা যদি ব্রেক কষে থেমে যায়, তা গাড়ির সংলগ্ন যে ব্যক্তিটির পা ব্রেক কষার সঙ্গে সঙ্গে থেমে যায়। কিন্তু মাথাটা কি হয়? যেহেতু কি হয়, গতিশীল ধর্ম বজায় রাখার চেষ্টা করবে, গাড়ি থেমে গেলেও কী হবে? মাথাটা কি চায়? যে গতিশীল হতে চায়। তাই মাথাটা জাস্ট সামনের দিকে এগিয়ে যায়। অর্থাৎ এই মাথাটা কী হবে? গতিশীল ধর্ম বজায় রাখার চেষ্টা করে। এই গতিশীল ধর্ম বজায় রাখার জন্য মাথাটা জাস্ট সামনের দিকে এগিয়ে যায়। তাহলে ডেফিনেশানটা কিভাবে লিখব? চলন্ত গাড়ির সঙ্গে যাত্রীর পা ও মাথা উভয়েই গতিশীল অবস্থায় থাকে, কিন্তু ব্রেক কষার সময় গাড়ি সংলগ্ন যাত্রীর পা স্থির হয়ে গেলেও যাত্রীর মাথা তখনও কি গতিজাড্যের জন্য গতিশীল অবস্থা বজায় রাখার চেষ্টা করে। এই জন্য কী হয়? মাথা সামনের দিকে এগিয়ে যায়। কম বেশি এই ঘটনার সঙ্গে সকলেই আমরা পরিচিত। তারপরে রয়েছে স্থির গাড়ি হঠাৎ চলতে শুরু করলে যাত্রীর মাথা পিছনের দিকে সরে যায় কেন? এটা মেনলি স্থিতিজাড্যের জন্য হয়। কী করে হচ্ছে বোঝার চেষ্টা করি। এটা কি একটা গাড়ি, এখানে কি মানুষ বসে আছে, এখানে মানুষ বসে আছে। গাড়িটা জাস্ট একটু গতিশীল হওয়ার চেষ্টা করে। গাড়িটি যদি গতিশীল হওয়ার চেষ্টা করে, ব্যক্তিটা কি ছিল? স্থির অবস্থায় বসেছিল, কিন্তু গাড়িটা কি জাস্ট গতিশীল হচ্ছে। গতিশীল হওয়ার সঙ্গে সঙ্গে কি গাড়ি সংলগ্ন যে পা, এই পাটাও গতিশীল হয়ে যায়। কিন্তু মাথাটা কি ছিল? স্থিতিশীল ছিল। মাথাটা স্থিতিশীল ছিল, বাট গাড়িটি গতির জন্য কি মাথাটাও এগানোর চেষ্টা করবে। আর আমরা পরিচিত স্থিতিজাড্যের জন্য কোনো স্থিতিশীল বস্তু তার আগের অবস্থান বজায় রাখার চেষ্টা করে। অর্থাৎ মাথাটা কী হয়? তার আগের অবস্থায় যেখানে ছিল, গাড়িটি গতিশীল হওয়ার সঙ্গে সঙ্গে মাথাটা যেই অবস্থানে ছিল সেই অবস্থানে ধরে রাখার জন্য কি হবে? মাথাটা জাস্ট পিছিয়ে যায়। এটাই হচ্ছে স্থিতিজাড্যের জন্য হয়ে থাকে। কী করে লিখতে হবে? এই ঘটনাটা মেনলি হচ্ছে স্থিতিজাড্যের জন্য হয়। অর্থাৎ গাড়িটি হঠাৎ গতিশীল হলে যাত্রীর গাড়ি সংলগ্ন পা গতিশীল হলেও যাত্রীর মাথা স্থিতিজাড্যের জন্য পূর্বের স্থির অবস্থায় থাকবার চেষ্টা করে। সেই জন্য মাথা কী হয়? পিছনের দিকে সরে যায়। তারপরের যে ব্যবহারিক প্রয়োগটা রয়েছে, লেপ থেকে ধুলা ঝাড়বার সময় লাঠি দিয়ে পেটানো হয় কেন? মেনলি কি স্থিতিজাড্যের জন্য হয়। এটা হচ্ছে লেপের হচ্ছে রুয়ার এখানে হচ্ছে কি, মানে ধুলাবালিগুলা কি জমা রয়েছে, একে লাঠি দিয়ে পেটালে কি হয়? এই যে রোয়াটা কি হয়? ভিতরের দিকে কি সরে আসবে। এই সরে আসার জন্য এই যে ধুলোবালিটা ছিল অবলম্বন কোনো পাবেনি। অবলম্বন না পাওয়ার জন্য স্থির অবস্থায় থাকার চেষ্টা করে। যেহেতু অবলম্বন না থাকার জন্য কি স্থির অবস্থায় থাকার চেষ্টা করে, এই জন্য অবলম্বন না থাকার জন্য নিচের দিকে পড়ে যায়। এটাই হচ্ছে লেপ থেকে ধুলো ঝাড়ার পদ্ধতি। এটা তো গেল কি করে মানে বুঝাইতে হয় সেভাবে বুঝালাম। বাট পরীক্ষার খাতায় কি করে লিখতে হবে? লেপে রোয়ার মধ্যে অনেক ধুলো আটকে থাকে এবং লাঠি দিয়ে আঘাত করার সময় রোয়া ভেতরের দিকে সরে যায়। ধুলোর গুঁড়ো অবলম্বন না থাকার জন্য স্থিতিজাড্যের দরুন স্থির অবস্থায় থাকার চেষ্টা করে এবং নিচের দিকে পড়ে যায়। তারপরে যে কোশ্চেন আছে, বল ও ত্বরণের মধ্যে সম্পর্ক লেখো।
এটা অলরেডি আমরা নিউটনের দ্বিতীয় গতিসূত্রের যে গাণিতিক রূপ ছিল সেখানে আমরা পড়ে নিয়েছি। বল সমান কি হয়, ভর গুণিত ত্বরণ, অর্থাৎ এফ সমান এমই। এটাই হচ্ছে কি একটা সম্পর্ক। বলের একক কি, বলের সিজিএস একক ডাইন আর এসআই একক নিউটন তো পড়েছি, বাট মানে এককটা এভাবেই লেখা যায়, এফ সমান কি এমই। এর একক কি, যদি আমি এসআই ধরি কেজি, আর ত্বরণের একক কি হয় মিটার বাই সেকেন্ড স্কোয়ার। এই কেজি ইন্টু মিটার বাই সেকেন্ড স্কোয়ার এটাকেই বলা হয় নিউটন। তাহলে বলের এসআই এককটা কি হবে, গ্রাম সেন্টিমিটার বাই সেকেন্ড স্কোয়ার, এটা হচ্ছে সিজিএস একক। এই গ্রাম ইন্টু সেন্টিমিটার বাই সেকেন্ড স্কোয়ার এটাকে আমরা ডাইন বলবো। তারপরে কোশ্চেনটা যে আসছি সেটা হচ্ছে ডাইন পড়েছি নিউটন পড়েছি, এখানে পড়বো এক ডাইন কাকে বলে ও এক নিউটন কাকে বলে। এ বিকাল টু কি জানি এম এ, যদি এখানে এমটা 1 হয় এবং এটাও যদি 1 হয় তাহলে এফটা কী হবে 1 হবে, সেটাই কি এক। তাহলে এক ডাইন কাকে বলে, মানে এটা কি ডাইনটা হচ্ছে সিজিএস একক, তাহলে ভরের এককটাও কী হবে সিজিএস হবে, মানে ভরের একক কি গ্রাম, আর আর ত্বরণের একক কী হবে সেন্টিমিটার, মানে সেন্টিমিটার বাই সেকেন্ড স্কোয়ার, সেন্টিমিটার ইন্টু সেকেন্ড স্কোয়ার হবে, তাই তো। তাহলে কোনো বস্তুর উপর যে বল মানে 1 গ্রাম ভরের বস্তুর উপর যে বল প্রয়োগ করলে বস্তুটির ত্বরণ যদি 1 সেন্টিমিটার বাই সেকেন্ড স্কোয়ার হয় তবে সেই বলকে আমরা এক ডাইন বলবো, অর্থাৎ ভরটাও 1 হবে ত্বরণটাও 1 হবে। যেহেতু ডাইন বলেছে মানে সিজিএস একক জানতে চেয়েছে, তাহলে ভরের একক কি গ্রাম আর ত্বরণের একক কি সেন্টিমিটার বাই সেকেন্ড, মানে ভরের মান 1 গ্রাম হবে আর ত্বরণের মানও 1 সেন্টিমিটার বাই সেকেন্ড স্কোয়ার হবে। অর্থাৎ কোনো 1 গ্রাম ভরের বস্তুর উপর যদি যে বল প্রয়োগ করা হয়, বল প্রয়োগ করা হলে কি হয়, বস্তুটির ত্বরণ যদি 1 সেন্টিমিটার বাই সেকেন্ড স্কোয়ার সৃষ্টি হয় তবে তাকে আমি এক ডাইন বলবো। যদি 1 নিউটন বলে তখন কি হতো, 1 নিউটন হবে কি ভরের একক তখন কি হতো কেজি হতো, আর ত্বরণের একক কি হতো মিটার পার সেকেন্ড স্কোয়ার। অর্থাৎ ভরটা যদি 1 কেজি হয় আর ত্বরণটা যদি 1 মিটার বাই সেকেন্ড স্কোয়ার হয় তবে এফটাও অবভিয়াসলি 1 হবে। এই 1টাকে কি নিউটন বলা হবে। 1 নিউটন কাকে বলে, 1 কেজি ভরের বস্তুর উপর যে বল প্রয়োগ করলে বস্তুটির ত্বরণ 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার সৃষ্টি হয় তবে সেই বলকে আমরা 1 নিউটন বলবো। বোঝা গিয়েছে। আর এই যে সিজিএস একক আর এসআই একক, বলের সিজিএস ও এসআই একক ডাইন ও নিউটন, এই ডাইন ও নিউটনের মধ্যে সম্পর্ক হচ্ছে 1 নিউটন, এর মানে নিউটন ইকুয়াল টু কত ডাইন হবে 10⁵, অর্থাৎ একের বিটে 5টা শূন্য। 1 নিউটন সমান কি 10⁵ ডাইন, এটাই হচ্ছে অ্যান্সার। এখানে দেওয়া রয়েছে এক ডাইন কাকে বলে, এক নিউটন কাকে বলে। 1 গ্রাম ভরের বস্তুর উপর যে বল প্রয়োগ করলে বস্তুটির ত্বরণ যদি 1 সেন্টিমিটার বাই সেকেন্ড স্কোয়ার সৃষ্টি হয় তাকে এক ডাইন বলবো। 1 নিউটন কাকে বলবো, জাস্ট ভরের জায়গায় 1 কেজি বসিয়ে দেবো যেহেতু এসআই একক। 1 কেজি ভরের বস্তুর উপর যে বল প্রয়োগ করলে বস্তুটির ত্বরণের এসআই একক দেবো। এসআই একক কি 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার যদি হয় তবে সেই বলকে 1 নিউটন বলবো। ডাইন ও নিউটনের মধ্যে সম্পর্ক কি, 1 নিউটন ইকাল টু 10⁵ ডাইন, অর্থাৎ 10⁵ মানে এটাই একের বিটে 5টা শূন্য। তারপরে হচ্ছে ম্যাথমেটিক্যাল প্রবলেম দেওয়া আছে। প্রথম যে প্রবলেমটা দেওয়া আছে 5 কেজি ভরের বস্তু যদি ত্বরণ 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার তৈরি হয় তবে কত বল প্রয়োগ করতে হবে। আমরা জানি এফ সমান কি এম এ, এখানে ভরের মান কত দেওয়া আছে 5 কেজি এবং ত্বরণ যেটাকে আমরা এ দিয়ে ডিনোট করি সেটার মান রয়েছে কি 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এফ সমান এম এ, এখানে এর মান 5, এর মান কত 10, তাই 5 10 কত হবে নিউটন হচ্ছে রাইট অ্যান্সার।
পরে যে ম্যাথমেটিক্সটা দেওয়া রয়েছে 10 নিউটন বল যদি 20 কেজি বস্তুর উপর প্রয়োগ করা হয় তাহলে বস্তুটির ত্বরণ কত হবে। কি কি দেওয়ানো রয়েছে, এফ অর্থাৎ বলের মান দেওয়া আছে 100 নিউটন এবং এম ভরের মান দেওয়া আছে 20 কেজি। সম্পর্ক কি জানি, এফ সমান এম এ, এখানে এ ইকুয়াল টু কী হবে, এফ ভাজিত এম সমান এই দিকে এমটা গুণ আকারে আছে সমান এই দিকে আইলে কি ভাগ আকারে হবে, এফ বাই এম। এফ এর মান কত 100 এবং এম এর মান কত রয়েছে 20, তাহলে 100কে 20 দিয়ে ভাগ করলে 5, 5 কী হবে ত্বরণ একক মিটার পার সেকেন্ড স্কোয়ার। নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে আমরা নিউটনের তৃতীয় গতিসূত্র যে পড়েছি সেটা কি বলে রয়েছে, প্রত্যেকটিয়া সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। নিউটনের তৃতীয় গতিসূত্রের যে ব্যবহারিক প্রয়োগ সেগুলা আমরা এখানে ডিসকাস করেছি। পাখি কিভাবে আকাশে উড়ে, আমি জাস্ট একটা রাফলি বলতেছি, বাট যে কেউ যখন পরীক্ষার খাতায় লিখবে তখন এই যে নোটটা ফলো করবে। পাখি যখন আকাশে উড়ে কী হয়, পাখির ডানা বায়ুর উপর একটা বল প্রয়োগ করে, এটা পাখির ডানা, এ কী করে বায়ুর উপর একটা বল প্রয়োগ করবে, তাই তো নিচের দিকে বল প্রয়োগ করবে। এবার বায়ু কি করবে, ঠিক একই মাপের বল, অর্থাৎ ডানা বায়ুটাকে যে পরিমাণ বল প্রয়োগ করছে, বায়ু এখানে কি আছে বায়ু, এই বায়ুটাও ডানার উপর ঠিক একই মাপের বল প্রয়োগ করবে। আর কি বিপরীত দিকে, ডানা বায়ুর উপর নিচের দিকে বল প্রয়োগ করছে, বায়ুটা কি করবে ডানার উপর উপরের দিকে বল প্রয়োগ করবে, এবং যত জোরে বল প্রয়োগ করবে বায়ুটা ঠিক তত জোরে ডানার উপর বল প্রয়োগ করবে। এই উপরের দিকে বল প্রয়োগ করার জন্য কি হবে, পাখিটা আকাশে ভেসে থাকবে। এইভাবেই হচ্ছে পাখি আকাশে উড়ে। কি দেওয়া রয়েছে, পাখি ডানার সাহায্যে বায়ুর উপর যে বল প্রয়োগ করে তাকে আমরা কি ক্রিয়া বলবো, এবং নিউটনের তৃতীয় গতিসূত্রের জন্য বায়ু সমপরিমাণ বল বিপরীত দিকে ডানার উপর প্রতিক্রিয়া বলে সৃষ্টি করবে, এর ফলে পাখি আকাশে উড়বে। দ্বিতীয় যে ব্যবহারিক প্রয়োগ রয়েছে, বন্দুক থেকে গুলি ছোড়বার সময় বন্দুক পেছনের দিকে সরে আসে কেন। বন্দুক থেকে গুলি, আচ্ছা এটাও বুঝিয়ে দিচ্ছি, এটা বন্দুকের নল আছে, এখান থেকে একটা বুলেট বের হবে, এটা বুলেট, বুলেট মানে গুলি, এই বন্দুকটা বুলেটটার উপর বল প্রয়োগ করার জন্যই কি গুলিটা বেরিয়ে যাচ্ছে। এবং নিউটনের তৃতীয় গতিসূত্রের জন্য কী হবে, এই যে বুলেট বা গুলিটা এই বন্দুকের উপর ঠিক একই মাপের বল বিপরীত দিকে প্রয়োগ করবে। এই বিপরীত দিকে প্রয়োগ করার জন্য এই যে বন্দুকটা ছিল, এই বন্দুকটা পিছনের দিকে সরে যাবে। কিভাবে লিখতে হবে পরীক্ষার খাতায়, বন্দুক গুলির উপর বল প্রয়োগ করলে তবেই গুলি বন্দুক থেকে বাইরে বেরিয়ে যায়, একে ক্রিয়া বলে। এবং নিউটনের তৃতীয় গতিসূত্রের জন্য গুলি ওই বন্দুকের উপর ঠিক সমপরিমাণ ও বিপরীতমুখী প্রতিক্রিয়া বল প্রয়োগ করবে, ফলে বন্দুকটা কী হবে পিছনে সরে যাবে। আচ্ছা রকেট কিভাবে আকাশে ওড়ে বলে দিচ্ছি, রকেট থেকে যে জ্বালানিটা বের হয় সেটা বায়ুর উপর কি যে পরিমাণ বল প্রয়োগ করে সেটাকে আমরা ক্রিয়া বলবো। এবং নিউটনের তৃতীয় গতিসূত্রের জন্য বায়ু রকেটটির উপর সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া বলে সৃষ্টি করবে, এর ফলে রকেটটা আকাশে উড়ে যাবে। এখানে আমি লিখিনি, বাট এটা যেটা বলেছি সেটাকেও নোট ডাউন করে নিতে পারো। পরে যে কোশ্চেনটা রয়েছে, নৌকো থেকে নামবার সময় নৌকো পিছনে সরে যায় কেন। নৌকো থেকে নামবার সময়, আচ্ছা এটা ছবি আঁকতেছি, এটা স্থলভাগ, এটা কি জলভাগ, এখানে কি নৌকা আছে, নৌকা থেকে যখন আমরা জাস্ট পা দিয়ে নামি তখন কী হয়, যখন সামনের দিকে এগিয়ে যায় তখন এই পাটা মানে নৌকা থেকে যা পাটা সরাবো তখন এই নৌকাটা জাস্ট একটু পিছনের দিকে সরে যাবে। অর্থাৎ ছোট ছোট ডিঙি নৌকাতে বোঝা যায়, বড় বড় নৌকাতে বোঝা যায় না। কেন, নৌকোটা মানে আমরা যখন নৌকো থেকে ছোট নৌকো থেকে জল থেকে আড়াতে আসি তখন নৌকাটা পিছিয়ে যায়। কেন পিছিয়ে যায়, নৌকো থেকে নামবার সময় নৌকো যাত্রীর পায়ের উপর বল প্রয়োগ করে, যার ফলে কি হয় পা সামনের দিকে এগিয়ে যায়। নিউটনের তৃতীয় গতিসূত্রের জন্য যাত্রীর পা ঠিক সমপরিমাণ ও বিপরীতমুখী প্রতিক্রিয়া বল নৌকোর উপর প্রয়োগ করে, এই জন্য কী হয় নৌকো পিছনের দিকে সরে যায়। তারপর কি হয়েছে, ওয়ার্ক কার্য কাকে বলে, কোনো বস্তুর উপর বল প্রয়োগ করা হলে ওই বস্তুটি যদি সরণ প্রযুক্ত বলের অভিমুখে হয় তবে
প্রযুক্ত বল ও সরণের গুণফলকে বলা হয় কার্য। অর্থাৎ এটা একটা কি অনুভূমিক তল রয়েছে, এখানে একটা কাঠ ব্লক আছে, এটা অনুভূমিক তল আছে। এখানে যদি আমি বল প্রয়োগ করি মানে এফ মানে বল প্রয়োগ করি, তাহলে এই বস্তুটা কি হবে, যেই দিকে বল প্রয়োগ করছি সেই দিক বরাবর কি সরে আসবে। তাহলে এই বস্তুটা এখানে ছিল, এখন কি এখানে এসেছে, তাই তো। তাহলে কত মিটার সরছে, আমি সাপোজ হচ্ছি 5 মিটার সরছে। তাহলে এই যে কতটা সরছে অর্থাৎ ডি, যেটাকে আমরা ডিসপ্লেসমেন্ট বা ডি মানে কতটা সরছে এটাকে ডি দিয়ে ডিনোট করি, এবং এফ দিয়ে যদি বল প্রয়োগ করি তাহলে কার্য সমান কত হবে, এই প্রযুক্ত বল এফ গুণিত যতটা সরছে অর্থাৎ ডিসপ্লেসমেন্ট বা ডি, এদের যে গুণফল, এই গুণফলটাকেই বলা হচ্ছে কার্য। তাহলে কার্য সমান কি, বল গুণিত সরণ। তাহলে কার্য কাকে বলে, কোনো বস্তুর উপর যদি বল প্রয়োগ করা হয় এবং ওই বস্তুটির সরণ যদি যেই দিক বরাবর বল প্রয়োগ করছি সেই দিক বরাবর বস্তুটা যদি সরণ হয় মানে কতটা সরে যাচ্ছে, তাহলে সেই প্রযুক্ত বলের মান এবং কতটা সরছে অর্থাৎ সরণের মান, এই দুটা মানকে যদি গুণফল করি সেটাই হচ্ছে কি কার্য। তাহলে কার্যের গাণিতিক রাশিমালা কার্য সমান কি হবে, বল গুণিত সরণ। এফ ডাব্লু সমান কি, এফ গুণিত ডি। ডাব্লু মানে ওয়ার্ক মানে কার্য, এফ মানে ফোর্স ফোর্স বা বল, আর ডি মানে ডিসপ্লেসমেন্ট বা সরণ মানে কতটা সরেছে। কার্যের একক জানতে হবে, কার্যের সিজিএস একক হচ্ছে আর্ক এবং এসআই একক হচ্ছে জুল, ভীষণই ইম্পর্টেন্ট। আমরা পড়েছি বলের এসআই একক নিউটন, সিজিএস একক ডাইন, এবং ডাইন ও নিউটনের মধ্যে সম্পর্ক পড়েছিলাম 1 নিউটন ইকুয়াল টু 10⁵ ডাইন। সেই রকমই জুল আর আর্কের মধ্যে সম্পর্ক 1 জুল সমান 10⁷ আর্ক। 10⁷ অর্থাৎ 10⁷ কথার অর্থ কি, একের পিঠে 7টা শূন্য বসলে সেটাকেই আমরা 10⁷ দিয়ে ডিনোট করব। পরের যে কোশ্চেনটা রয়েছে, শক্তি কাকে বলে, শক্তি কয় প্রকার। শক্তি কাকে বলে, কার্য করার যে সামর্থ্য তাকেই বলা হয় শক্তি। এই শক্তি হল মেনলি দুই প্রকার, একটা হচ্ছে গতিশক্তি, দুই হচ্ছে কি স্থিতিশক্তি। শক্তির অনেক রূপভেদ আছে, সেই রকম কি তড়িৎ শক্তি, রাসায়নিক শক্তি, শব্দ শক্তি, চুম্বক শক্তি, এগুলো আমরা নিচু ক্লাসে পড়েছি। বাট এখানে শক্তি মেনলি দুই প্রকার, গতিশক্তি আর স্থিতিশক্তি। তারপর ম্যাথমেটিক্যাল প্রবলেম দেওয়া আছে, কোনো বস্তুর উপর 2 নিউটন বল প্রয়োগ করলে বস্তুটির সরণ যদি 10 মিটার হয় তাহলে কৃতকার্য কত। তাহলে বল ব্র্যাকেটে কি এফ, এই এফ এর মান কত দেওয়া আছে 2 নিউটন, 2n মানে 2 নিউটন, এবং সরণ কত হচ্ছে ডি, ডি হচ্ছে 10 মিটার সরছে। তাহলে কৃতকার্য সমান কি, বল গুণিত সরণ, অর্থাৎ ডাব্লু সমান কি এফ ডি। এফ এর মান কত দেওয়া আছে 2 দেওয়া আছে, ডিসপ্লেসমেন্ট বা সরণ, সেই সরণের মান কত 10, তাহলে 2 গুণিত 10 সমান কত হবে 20 জুল হচ্ছে কৃতকার্য। তারপরে যে কোশ্চেনটা রয়েছে, 10 নিউটন বল প্রয়োগ, 10 নিউটন বল দ্বারা 60 জুল কার্য করা হলে বস্তুটির সরণ কত। তাহলে যেহেতু নিউটন জুল এগুলা কি এসআই একক, তাহলে ডিসপ্লেসমেন্টটা মানে সরণটাও কি এককটা এসআই লিখতে অর্থাৎ মিটারে লিখব। কি কি দেওয়া রয়েছে, বল এফ মানে কি বল, এখানে ইংলিশ নাম না লিখে বাংলাতেও লেখা যেতে পারে, বল সমান 10 নিউটন, কার্য সমান কি 60 জুল, ডাব্লু লিখতে হবে, কার্য সমান 60 জুল। তাহলে দন্তস্বর দন্তন সরণটা কত হবে সেটাই বের করতে হবে। কার্য সমান কি লিখবো, বল গুণিত সরণ। আচ্ছা করে দিচ্ছি, বলটা কত দেওয়া আছে 10 নিউটন, বাংলাতেও লিখতে পারো 10 নিউটন। কার্য কত, কার্য সমান 60 জুল। কি বের করতে হবে, সরণটা বের করতে হবে। আমরা কি জানি, কার্য সমান বল গুণিত সরণ। তাহলে কার্যের মান কত দেওয়া আছে 60 দেওয়া আছে, বলের মান কত দেওয়া আছে, বলের মান হচ্ছে 10 দেওয়া আছে, আর সরণ দেওয়া নেই, সরণটা কি বের করতে হবে। তাহলে সরণের সঙ্গে কি 10টা গুণ আছে, তাহলে সমানের এই দিকে আইলে কি হয় ভাগ করতে হবে। তাহলে 60 ভাজিতক 10 ইকুয়াল টু কি সরণ, তাই তো। তাহলে 60কে 10 দিয়ে ভাগ করলে কত হবে 6 হবে, 6টাই হচ্ছে কি সরণ। এই 6টা কি হবে সরণ, অবভিয়াসলি সরণ সমান 6, তাহলে 6 মিটার লিখতে হবে, 6 মিটার হচ্ছে সরণের মান।
আজকের ক্লাসটা এতটাই ছিল। যদি কেউ ক্লাসটা ভালো লেগে থাকে প্লিজ আমাদের চ্যানেলটার সঙ্গে সকলে থাকতে পারো, এবং পরবর্তীকালে কোন বিষয়ে ভিডিও চাও সেটা কেউ চাইলে কমেন্ট করে আমাদেরকে জানাতে পারো। সকলকে দেখার জন্য থ্যাঙ্কস ফর ওয়াচিং।